ইরানে হামলার জেরে জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল হিজবুল্লাহ সহিংসতায় লেবাননেও ছড়িয়েছে সংঘাত। ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প, নাকচ তেহরানের। হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলায় ঊর্ধ্বমুখী তেলের দাম। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রভাব পড়বে বাংলাদেশেও। জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস ও মজুতের পরামর্শ। মধ্যপ্রাচ্যে সংঘাতে ফ্লাইট বাতিলের জেরে চাকরি হারানোর শঙ্কায় প্রবাসী শ্রমিকরা। ক্ষতির মুখে বিমান পরিবহন সংস্থাগুলো। সংকট মোকাবিলায় সমন্বয়হীনতা দূর করার তাগিদ। আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য নামানো হবে ইলেকট্রিক বাস। ঢাকার গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা। রাজধানীর বিকেন্দ্রীকরণ, রেল ভিত্তিক যোগাযোগে গুরুত্ব। এবং চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান। পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছে ধারণা পুলিশের। অপরাধীদের ছাড় না দেওয়ার ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ইরানের সর্বোচ্চ নেতা নিহতের পর মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। কাতার, ইরাক সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইরান। পশ্চিম জেরুজালেম ও মার্কিন বিমানবাহী রণতরীতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানে হামলা অব্যাহত রেখেছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের জেরে পাল্টাপাল্টি হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রাজধানী তেল আবিব, পশ্চিম জেরুজালেমের রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অনেক মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয় আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন স্থাপনায়। এসব হামলায় প্রাণহানির খবরও পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আগুন ধরে বিভিন্ন স্থানে। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিস্ফোরণ হয়েছে। এছাড়া কুয়েতও সোমবার ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। হামলা হয়েছে বাহরাইন, জর্ডানেও। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। অন্যদিকে ইরানেও অব্যাহত রয়েছে হামলা। গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। ইউরোপের দেশ সাইপ্রাসেও ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পরপরই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, ইরানে হামলা চালাতে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করতে পারবেন মার্কিন সেনারা। সাইপ্রাসে হামলার পর ফ্রান্স, জার্মানিও যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনারও প্রস্তাব দেন ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন। না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে খামেনি হত্যার জবাবে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবেই এ হামলা চালিয়েছে তারা। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। এদিকে হিজবুল্লাহর হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে হামলা শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলের 50টির বেশি গ্রামের মানুষকে বাড়িঘর খালি করতে নির্দেশ দিয়েছে ইসরায়েল।
ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া এই প্রণালীর কাছে কমপক্ষে 3টি জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম 4.5% বেড়ে $86 দাঁড়িয়েছে। আর মার্কিন অপরিশোধিত তেলের দাম 3.9% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $69.59। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার ইউকেএমটিও জানিয়েছে 2টি জাহাজে আঘাত হানা হয়েছে এবং একটি জাহাজের খুব কাছাকাছি একটি অজানা প্রজেক্টাইল বিস্ফোরিত হয়েছে। অবশ্যই এই প্রণালী দিয়ে জাহাজ না চলাচল করার জন্য সতর্ক করেছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত হলে দেশের জ্বালানি খাত বড় সংকটে পড়ার শঙ্কা রয়েছে। অপরিশোধিত তেল ও এলএনজি আমদানির একক উৎস মধ্যপ্রাচ্য, আবার পরিশোধিত জ্বালানির সিংহভাগ আসে এ অঞ্চল থেকে। এমন অবস্থায় বিশেষজ্ঞদের সতর্কবার্তা, সংঘাত বাড়লে জ্বালানি সরবরাহ ও দাম দুই ক্ষেত্রেই বাংলাদেশের ঝুঁকি বাড়বে। যদিও বিকল্প উৎসের কারণে জুন পর্যন্ত বড় ধরনের সংকটের শঙ্কা দেখছে না বিপিসি। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে অস্থিরতা ছড়িয়েছে বাংলাদেশে জ্বালানি আমদানির প্রধানতম উৎস মধ্যপ্রাচ্য জুড়ে। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালীর দুই পাশে আটকা শত শত তেলবাহী জাহাজ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দামেও বড় উল্লম্ফন। এ অবস্থায় উদ্বেগ জাগছে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে। দেশে জ্বালানি আমদানির সিংহভাগই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। অপরিশোধিত তেলের একক উৎস সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আবার পরিশোধিত তেলের জন্য বড় অংশে নির্ভরতা মধ্যপ্রাচ্যের উপর। এছাড়া এলএনজি আমদানির চুক্তি আছে কেবল কাতার ও ওমানের সঙ্গে। এলপি গ্যাসের জন্য নির্ভর সে মধ্যপ্রাচ্যের উপরই। এমন অবস্থায় ইরানের সংঘাতময় পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির সরবরাহ ও দাম দুই ক্ষেত্রেই বাংলাদেশের সংকট বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এরকম একটা সেনসিটিভ জায়গায় যুদ্ধের যে প্রভাব, বিশেষ করে তেল এবং গ্যাসের উপরে, সেটা বিশ্বব্যাপী পড়বে। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল গরিব দেশগুলো। স্বাভাবিকভাবেই আমাদের দেশে যে তেলের সরবরাহ, দুটো জিনিস ঘটবে, একটা হচ্ছে মূল্যবৃদ্ধি আর একটি হলো সরবরাহ ঘাটতি। নেগোসিয়েশন হলেও কিন্তু আপনার এই জাহাজ পাওয়া এবং এখন যেসব জায়গা থেকে আমরা আমদানি করতে পারবো, ধরেন আমস্টারডাম থেকে আমদানি করতে পারবো, কিন্তু ওখানেও কিন্তু একটা চ্যালেঞ্জ রয়ে গেছে যে সুয়েজ ক্যানেল আছে, ওটাও আবার বন্ধ। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা জিয়ে থাকলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি নিরবচ্ছিন্ন রাখতে চায় বিপিসি। সিচুয়েশন অবজার্ভ করছি। 4টা দেশের আমাদের পোর্ট অফ ডেলিভারি আছে, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর। আমাদের জুন পর্যন্ত চুক্তি করা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি আসছে, আর বাকিগুলো আমাদেরকে তারা এনশিওর করেছে যে সরবরাহ নির্বিঘ্ন আছে। তবে সরবরাহ চ্যালেঞ্জ উত্তরানো গেলেও শঙ্কা রয়েছে দাম নিয়ে, যা বাড়তি চাপ ফেলতে পারে বৈদেশিক মুদ্রার উপর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইরান যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন অনেক প্রবাসী শ্রমিক। ফ্লাইট বাতিলের কারণে দেখা দিয়েছে ভিসার মেয়াদ শেষের আশঙ্কাও। কবে থেকে স্বাভাবিক হবে বিমান চলাচল, সদুত্তর নেই এজেন্সি ও বেসরকারি এয়ারলাইন্সগুলোর কাছেও। যদিও রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ বলছে ক্ষতিপূরণ সহ যাত্রী সুরক্ষা নিশ্চিতে জোর দিচ্ছে তারা। এমএস আরিফিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করার মতো পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলছে বাংলাদেশি শ্রমিক প্রবাসীদের কপালে। বিশেষ করে ইসরায়েল ইরান কেন্দ্রিক সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পুরো অঞ্চলের আকাশপথে মেলে ধরছে দুশ্চিন্তার সমীকরণ। ফিরতে চেয়েও ফিরতে না পেরে ছুটিতে দেশে আসা প্রবাসীদের মধ্যে যেমন জেঁকে বসেছে চাকরি হারানোর ভয়, তেমনি নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে না পারলে শঙ্কা আছে ভিসা হারানোরও। এজন্য ট্রাভেল এজেন্সি আর এয়ারলাইন্সের সমন্বয়হীনতাও দায়ী বলছেন ভুক্তভোগীরা। ওনাদের জুলুমের কারণে আমরা এখানে আসলাম। আসার পরে যখন আমার যাত্রী এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারছেন, ওখানে যা ওনারা বলতেছে যে এই ফ্লাইটটা আজকাল হবে না। এই ফ্লাইটটা কবে হবে আমরা এখনো নিশ্চিত না যে কবে দিবে বা কবে যাইতে পারবো। এই বিষয়টা আমাদের মনের ভিতরে এখনো একটা কেমন যেন লাগতেছে, আজও যাইতে পারবো কিনা। অনেক দূরে থেকে আসছি, ওনারা বলতেছে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ওনারা নিজেরাও জানেন না যে কবে খুলবে। যুদ্ধের ডামাডোলে টিকিট ফেরত কিংবা সময় পরিবর্তনের জন্য আসা প্রবাসীদের এজেন্সিগুলো সাফ জানিয়ে দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থিতিশীল হবে না ফ্লাইট সূচি। যারা
চাকরির ভিসা নিয়ে বাইরে থাকেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তাদের অনেকেরই ভিসার মেয়াদ কিন্তু শেষ পর্যায়ে আছে। অনেকে টিকিট করেছিলেন 2 মাস 3 মাস আগে, যেগুলো দাম কম ছিল। এখন ডেট চেঞ্জ করতে গিয়ে তাদের হয়তোবা ডেট চেঞ্জ ফি অথবা নতুন যেই তারিখে যাবে সেই তারিখের ভাড়ার সাথে অতিরিক্ত যেই দামটা বেড়ে যায় সেটা অ্যাডজাস্ট করা একটি কঠিন পরিস্থিতি তৈরি করবে। উদ্ভূত পরিস্থিতি দীর্ঘ হলে এভিয়েশন খাতে আর্থিক ধসের আশঙ্কা দেখছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। যখন একটা ডেস্টিনেশনকে ফ্লাইট ক্যান্সেল করতে হয়, সাসপেন্ড করতে হয়, এইটাকে আবার রেগুলারাইজ করা এটা একটা সমস্যাপূর্ণ ব্যাপার হয়ে যায়। একে কেন্দ্র করে আসলে বাংলাদেশের প্রবাসী যারা বিভিন্ন দেশে অবস্থান করছে তারা কিন্তু দেশে আসার প্রবণতা আছে, বাট এই সময়ে কিন্তু এই ফ্লাইটগুলো ক্যান্সেল থাকার কারণে তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, অ্যাজ ওয়েল এজ আমরা ব্যবসায়িকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিমান বাংলাদেশ মনে করে আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় এয়ারলাইন্সগুলোর যাত্রীদের ক্ষতি পুষিয়ে দেওয়া জরুরি। আমরা তো ক্ষতির সম্মুখীন হচ্ছি, এটা খালি আমরা না, সারা পৃথিবী সবার এভিয়েশন ইন্ডাস্ট্রি ক্ষতির সম্মুখীন হবে। এখন এটা তো অ্যাজ পার ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী এই ক্ষতিটা আমাদেরকে মেনে নিতে হবে, যাত্রীদেরকে ক্ষতিপূরণ দিতেই হবে। এরই মধ্যে বাতিল হওয়া ফ্লাইট সহ বিকল্প রুটে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার চেষ্টা চালাচ্ছে বিমান বাংলাদেশ, ইউএস বাংলা সহ কয়েকটি এয়ারলাইন্স। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে আজও কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ফিরদৌস লিপি, যাচ্ছি তার কাছে। লিপি, আজকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যুদ্ধের কারণে 5টি ফ্লাইট বাতিল হয়েছে এবং এখনো পর্যন্ত শনিবার থেকে প্রায় যে ফ্লাইট বাতিল হয়েছে সেই সংখ্যাটি হচ্ছে 25টি এবং এই তথ্যগুলো আমাদেরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যিনি জনসংযোগ কর্মকর্তা আছেন তিনি জানিয়েছেন যে মূলত যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে সেগুলো মূল কারণ হচ্ছে দুবাই, আবুধাবি এবং শারজার যে এয়ারফিল্ড তা বন্ধ থাকার কারণে আসলে এই 5টি ফ্লাইট বাতিল হয়েছে এবং এর মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী 2টি ডিপার্চার ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার ফ্লাইট ও একটি অ্যারাবেল ফ্লাইট রয়েছে, আর রয়েছে এয়ার অ্যারাবিয়ানের মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট। এই 5টি ফ্লাইট হচ্ছে আজকে সকালে বাতিল হয়েছে। এছাড়া মাস্কাট থেকে যে আসা সালাম এয়ার ফ্লাইটের অভি 401 এই বিমানবন্দরে সকালবেলা অবতরণ করেছেন এবং এই বিমানটি আবার যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে সকাল 9:30টায় ছেড়ে গেছে। এটা হচ্ছে আজকের তথ্য যে 5টি ফ্লাইট বাতিল হয়েছে এবং এ পর্যন্ত এখনও যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে সেটা হচ্ছে 25টি এবং এর মধ্যে শনিবার 6টি এবং রবিবার 14টি এবং সোমবার সকাল অর্থাৎ আজকে সকালে 5টি ফ্লাইট বাতিল হয়েছে এবং তিনি বলছেন যে যতদিন পর্যন্ত আসলে পরিস্থিতি ঠিক না হয় ততদিন পর্যন্ত আসলে এই তথ্যগুলো তিনি আমাদেরকে জানিয়ে যাবেন এবং আমরা যখন এসেছি তখন যে যাত্রীগুলো আছেন তারা কিন্তু যে এসেছিলেন তারা উদ্বিগ্ন প্রকাশ করছেন এবং তারা আশঙ্কা প্রকাশ করছেন যে আসলে এটার একটা বড় প্রভাব প্রবাসী বাংলাদেশি যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের উপর পড়তে পারে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। সময় সংবাদে আরও থাকছে। ঈদের কেনাকাটায় জমজমাট অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকান, নতুন ডিজাইনে আগ্রহ বেশি ক্রেতাদের। বাজারের বড় অংশই বিদেশি পণ্যের দখলে। খুব আহত হন যখন নারীরা নিরাপদ গণপরিবহন পান না। জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া ঢাকার বিকেন্দ্রীকরণ এবং দ্রুতগতির রেল ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। জনগণের জন্য জনগণ বান্ধব একটা পরিবহন ব্যবস্থা দিতে হবে। তো উনি যেহেতু 16 বছর ধরে লন্ডনে ছিলেন, গণপরিবহনটাকে উনি খুব কাছ থেকে দেখেছেন। তো তখনও আমরা এই নিয়েই কথা বলেছি প্রায় 2 ঘন্টা। কথা বলার পর উনি কিছু কিছু জিনিস এখনও মনে রেখেছেন, সেটারই সিকুয়েল ধরতে পারেন যে উনি খুব আহত হন যখন জনগণের গণপরিবহনের অ্যাক্সেসটা দেখেন খুব সীমিত। কি করা যায়, এই কি করার ভাবনা থেকে আমার সাথে কথা বলা এবং বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, যেটা উনি অলরেডি বলেছেন মনোরেল যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়।
এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। যাচ্ছি তার কাছে। দেখুন, অন্যান্য দিনের মতো আজও কিন্তু কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত সিনিয়র মন্ত্রীদের সঙ্গে আমরা দেখছি আজকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। সকালে সচিবালয়ে আসার পর থেকেই তিনি মূলত প্রথম বৈঠকটি করেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী লবিউল আলমের সঙ্গে, এবং এ সময় বুয়েটের একজন যোগাযোগ বিশেষজ্ঞ যিনি ডক্টর এম শামসুল হক তিনি উপস্থিত ছিলেন সেই বৈঠকে, এবং সেই বৈঠকের পরেই যোগাযোগ বিশেষজ্ঞ এই অধ্যাপক আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মূলত গণপরিবহন যে ব্যবস্থা সেটি নিয়ে কিছুটা উদ্বেগ জানিয়েছেন, এবং তিনি তার আগ্রহের কথা জানিয়েছেন যে গণপরিবহনকে, রাজধানীর যে গণপরিবহন সেটিকে আধুনিকায়ন করতে হবে এবং মেট্রো রেলের পাশাপাশি মনোরেল ব্যবস্থাটাকে পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি তিনি কিছুটা উদ্বেগ জানিয়েছেন যে নারী যাত্রী যারা চলাচল করেন তাদের মূলত যাতায়াতে অনেক সমস্যা হয়, সেটি তিনি স্পষ্টভাবে উল্লেখ করে তিনি বলেছেন যে নারী যাত্রালিত বিশেষ যানবাহন চালু করা যায় রাজধানীতে, সেই ব্যবস্থাটি দ্রুত নিতে হবে। এবং এর পরপরই মূলত সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী সেই নির্দেশনাগুলো শুনে দ্রুত সেটি বাস্তবায়ন করবেন এরকম একটি আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীকে। এরপরে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং তার সঙ্গে বৈঠক রয়েছে। এছাড়া এলজিআরডি মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথেও বৈঠক রয়েছে আজকে। তো সেই বৈঠকের পরে তারা যখন বের হয়ে কি আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে সেগুলো জানাবেন, সেগুলো আমরা জানিয়ে দিতে পারবো। এই ছিল মূলত সচিবালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। জাতীয় পতাকা জাতির পরিচয় নির্ধারণের প্রতীক এবং জাতীয় ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় পতাকা দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। উপাচার্য বলেন, জাতীয় পতাকা জাতির ইতিহাসের এক গৌরবজনক প্রতীক। এই পতাকা দিবস জাতির জন্য এক হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পতাকার মর্যাদা, তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। বিনম্র চিত্রে স্মরণ করছি মহান স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের। জাতীয় পতাকা এবং আমাদের জাতীয় সঙ্গীতের যে সংক্ষিপ্ত ইতিহাস এই ক্ষুদ্র ব্রোশারে আছে, এটিকে আরেকটু ব্যাপক প্রচারের ব্যবস্থা করব। আমাদের সন্তানদের প্রত্যেকেরই আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস জানা একান্তই প্রয়োজন। খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বেলা 11টার দিকে রাজধানীর পল্লবীতে প্যারিস খালের মুখে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। বলেন, খালটির অবৈধ দখলে মিরপুরের বড় অংশ জুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। ঈদের পর খাল খনন ও স্থায়ী পাড় নির্মাণের কাজ হাতে নেওয়া হবে বলেও জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, খালের দুই পাশে অবৈধ বসতি থাকায় খনন কাজ সময় সাপেক্ষ হবে। অবৈধ স্থাপনা তো উচ্ছেদ করতেই হবে, নাহলে খাল তো আমি সৌন্দর্য বর্ধন করতে পারবো না। তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের সাথে আমরা বসে একটা সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমরা এই প্রক্রিয়াকে শেষ করতে চাই। আমরা প্রায় ঢাকা সহ সারা বাংলাদেশে প্রায় আমরা 20,000 বর্গফুট আমরা খাল খনন করতে চাই, যে আমরা ঢাকা সহ সকল বাংলাদেশের সকল খালগুলোকে আমরা সংরক্ষণ করব। আমরা যদি কোথাও দখল হয়ে থাকে সেগুলোকে আমরা দখল মুক্ত করব। সময় সংবাদে আরো থাকছে। এশিয়াড কাপে আফ্রিদাদের গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যাওয়ার সামর্থ্য দেখেন বাফুফের সভাপতি। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ভালো খেললেই মিলবে পুরস্কার। এবার বাণিজ্যের সংবাদ। ঈদ কেনাকাটায় বন্দর নগরী চট্টগ্রামে এবার 10,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। পোশাকের ক্ষেত্রে পাকিস্তানি ও ভারতীয় চাহিদা বেশি হলেও জুতার ক্ষেত্রে তা দখলে থাইল্যান্ড ও চীনের। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ঈদের কেনাকাটায় জমজমাট বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকানগুলো। নানা রঙের নিত্য নতুন ডিজাইনের বাহারি পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতারা আসছেন পরিবারের সদস্যদের নিয়ে ঈদের জন্য পছন্দের পোশাক কিনতে। ঈদ কেন্দ্রিক নতুন বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরাও। চট্টগ্রামের শপিং মলগুলোতে এবার ঈদে অন্তত 10,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। এই বছর আমাদের 5 থেকে 10,000 কোটি টাকা এখানে বেচা বিক্রি করার একটা সুযোগ রয়েছে। আশা করি আশা অনুরূপাতে এটাই হবে। ঈদে ফ্যাশনেবল ও বাহারি ডিজাইনের পোশাকের চাহিদা থাকে বেশি। পোশাকের ক্ষেত্রে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে পাকিস্তানি ও ভারতীয়। ফলে এসব দেশ থেকে নামিদামি ব্র্যান্ডের কাপড় নিয়ে এসেছেন বিক্রেতারা। আর জুতার ক্ষেত্রে তা দখলে চীন ও থাইল্যান্ডের। ইন্ডিয়ার একটা ড্রেসের মধ্যে আমি বেশি আকৃষ্ট। নিত্য নতুন ডিজাইন আর কাপড়ের মানের জন্যই বিদেশি পোশাকে বেশি আগ্রহের কথা জানান ক্রেতারাও। এবছর এগুলো একটু ইউনিক চাচ্ছি, গ্রাউন্ডের মধ্যে। পাকিস্তানিটা আরো বেশি সুন্দর, কজ এটা হাতটা অনেক ঢোলা হয়। চট্টগ্রাম নগরীতে অভিজাত সহ ছোট বড় মিলিয়ে 5 শতাধিক মার্কেট রয়েছে, যেখানে ঈদের 1 মাস আগে থেকে শুরু হওয়া কেনাকাটা চাঁদ রাত পর্যন্ত চলবে বলে জানান বিক্রেতারা। চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সন্ত্রাসীদের ধরতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালিয়েছে সিএমপি। রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে ধারণা করছে পুলিশ। চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি করে সন্ত্রাসীরা। 28 ফেব্রুয়ারি সকালে নগরীর চন্দপুরায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর আগে গত 2 জানুয়ারিও এই বাড়িতেই সন্ত্রাসীরা গুলি ছুড়েছিল। রোববার রাত 11টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে সিএমপি। এ সময় নগরীর 16টি থানা এলাকায় অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে অভিযান শুরুর ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার। ব্যবসায়ীর বাড়িতে গুলি প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছে। তাদের হাতে পুলিশের লুট করা অস্ত্র ছিল কিনা তা উদ্ধারের পর জানা যাবে। আমরা অপরাধী শনাক্ত করেছি। অপরাধীদের সম্ভাব্য আস্তানায় আমরা গোয়েন্দা অভিযান পরিচালনা করছি। আমাদের কাছে যে তথ্য আছে যে তারা অস্ত্র বাইরে থেকে নিয়ে আসেনি, অস্ত্র চট্টগ্রাম শহরের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। এই ধরনের অনেকগুলো স্পট আমরা আইডেন্টিফাই করেছি। সবগুলোতে আমরা একসাথে অভিযান পরিচালনা করব। রাতেই নগরীর 16টি থানা এলাকায় 10টি টিমে ভাগ হয়ে শুরু হয় অভিযান। মাদক কারবারি ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান পুলিশ। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম যাতে না হয় আমরা সেই জন্য একেবারে যেটাকে বলে চিরুনি অভিযান পরিচালনা করছি। এখানে যারা অবৈধ অস্ত্র বহন করে বা অস্ত্র দিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তাদের ব্যাপারে এই অভিযান আমাদের চলমান থাকবে। অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান অব্যাহত বলে জানিয়েছে সিএমপি। সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল। প্রতিদিন সকাল 8টা থেকে টিকিট বিক্রি চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরে লাখ লাখ মানুষ। স্বস্তিদায়ক ঈদ যাত্রায় যাত্রীদের প্রথম পছন্দ রেলপথ। বিশাল এই যাত্রী চাপ সামাল দিতে প্রতিবারের মতো এবারও প্রস্তুতি সম্পন্ন করেছে রেলপথ মন্ত্রণালয়। 23 মার্চ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে 3 মার্চ থেকে শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। আর বাড়তি ভিড় এড়াতে এবার 10 দিন আগে 13 মার্চ থেকে শুরু হবে ঈদ যাত্রা। রেলওয়ে মহাপরিচালক বলছেন, এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর সার্ভারে চাপ কমাতে সকালে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট, আর দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের। 3 তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় করা শুরু হবে। পশ্চিমাঞ্চলেটা আমরা সকাল 8টা থেকে দুপুর 2টা এই সময়ের মধ্যে আমাদের ওপেন করা হবে। আর পূর্বাঞ্চলেরটা দুপুর 2টা। একসাথে যদি অনলাইনে ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে না, সার্ভার জ্যাম হয়ে যায়। যাত্রী সুবিধায় এবার 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনেই চাহিদা অনুযায়ী যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। এবার ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেল ডিজি। গতবারের ন্যায় আমরা 5 জোড়া আমরা ঈদ স্পেশাল ট্রেনে চালাবো। ট্রেন যাতে ইঞ্জিনের যাতে বসে না থাকে, শিডিউল যাতে বিপর্যয় না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক শেষে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরাসরি যাচ্ছে সেখানে। কর্মকর্তা হিসাবে, প্রতিনিধি হিসাবে আমাদেরকে অভিনন্দন জানাতে এবং পরিচিত হতে, এটি ছিল মূল উদ্দেশ্য। আমরা এই বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারাও আমাদের জানিয়েছেন যে গত 1.5 বছরে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি আসলে পারস্পরিকভাবে দুই দিক থেকেই নেওয়া হয়েছে। তো এতে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এটা তো সত্য। যেমন বর্ডার হাট ছিল, বর্ডার হাট বন্ধ আছে। তারপরে আপনার যে সীমান্ত বাণিজ্যের জন্য যে আপনার ল্যান্ড বর্ডারগুলি, সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। তো এটি তো একটা পর্যায়ে কোনো একটা ঘটনার বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দিক থেকেই হয়েছে। আগামী দিনে বাণিজ্যিক সম্পর্কের প্রসারের রাস্তা উন্মুক্ত হলে সেগুলিরও সমাধান হবে ইনশাল্লাহ। আপনি যে বলেছেন তারা যে আমাদের বিভিন্ন কোনো রেস্ট্রিকশন দিয়েছে, আপনি বলছেন $1.5 বিলিয়ন, তো সেই ক্ষেত্রে তাদের কি পেয়েছেন না, তারা কি বলেছে, উত্তর কি দিয়েছে? না, আমরা এই কথাগুলি উত্থাপন করেছি। আজকে তো আসলে সুনির্দিষ্ট কোনো বিষয় আলাপের জন্য রাষ্ট্রদূত আসেননি, এসেছেন আসলে অভিনন্দন জানানোর জন্য। কথা প্রসঙ্গে সেই কথাগুলি এসেছে। তো এটার সুনির্দিষ্ট উত্তর আমি এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারবো না। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানে হামলার জেরে জ্বলছে মধ্যপ্রাচ্য। কুয়েতে মার্কিন বিমান বিধ্বস্ত। লেবাননেও ছড়িয়েছে সংঘাত। ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প, নাকচ তেহরানের। হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলায় ঊর্ধ্বমুখী তেলের দাম। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রভাব পড়বে বাংলাদেশেও। জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস ও মজুতের পরামর্শ। এবং আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য নামানো হবে ইলেকট্রিক বাস। ঢাকার গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা। রাজধানীর বিকেন্দ্রীকরণ, রেল ভিত্তিক যোগাযোগে গুরুত্ব। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। রোজা চৌধুরী, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।